করে তারা বিয়ে করলাম, এতটুকু আপনার বুকে এইভাবে হাত দিয়ে আপনারা মানে এইভাবে মানে ধাক্কার মতো একটা ভাব নেই আর কি। ওকে ঠিক আছে, ওকে। তখন আমি তারা মানে একটা থাপ্পড়ের মতো দিই, যখন সে সইরা যেতে নেয় এটাও হালকার মতো লাগে, তখন সইরা যেতে নিয়ে কিন্তু বিপত্তিটা ঘটে। কিরকম? তখন এই বক্স খাটের যে কর্নার সাইডটা, এই কর্নার এই সাইডটা ফাঁকা থাকে, ফাঁকার মধ্যে তার পাটা বাইজা যায় ভাই, পাটা বাইজা যায়, তখন সে পিছনের দিকে পড়ে যেত কিন্তু নাকে বাড়ি খাইতো না। যখন সেটা ঘুরতে যায়, টুল ছিল সাথে একটা টুল, এই গলিটার মধ্যে। কিসের টুল? কাচের না কাঠের? কাঠেরই টুল, কিন্তু কর্নার গুলা কাজ দেয়া। আপনি দাবি করতেছেন যে আপনি অ্যাকচুয়ালি তাকে মারেন নাই, আর যে মুখ কাটছে এই কাটাটা আপনি কাটেন নাই? না, এটা আমি কেন কাটবো? আমি তার সাথে, সে আমার ওয়াইফ, আমি তার মুখ কেন কাটবো? আমার তারও 2টা ওয়াইফ আছে, তাদের মুখ তো তাহলে কাটার কথা ছিল। আর সে যে বলছে আমি তারা হত্যার জন্য গেছি, ভাই আমি যদি হত্যার জন্য সে জায়গায় যাইতাম তাহলে সে বাইচা কি হবে? তাহলে হত্যা করে ফেলাইতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আলফানুজ রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আপনারা জানেন এমডি রনি এবং রয়া তাসনিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই বিষয়টি। আপনারা জানেন রয়া তাসনিম এবং এমডি রনির যে বিষয়টা, তারা দুজন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে অর্থাৎ তাদের দুইজনের যে একটা মানে তাদের দুজনের মধ্যে যে একটা ঝগড়া হয়েছিল, ঝগড়ার এক পর্যায়ে নাকি রনি রয়া তাসনিমকে মানে মারধর করে মানে তার চেহারার যে একটা পরিবর্তন করে ফেলে। এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার চেহারা পুরো এক প্রকার ধরতে গেলে বিকৃতি করে ফেলে। আসলে কি ঘটেছিল? সত্যি কি রনি এই ধরনের কর্মকাণ্ড করেছিল তার স্ত্রীর উপর গায়ে হাত তুলে, বা তার স্ত্রী উদ্দেশ্যে মানে তার চেহারাটা পরিবর্তন করে দিয়েছিল? আমরা পরবর্তী ইন্টারভিউতে আমরা দেখেছিলাম, এর আগের ইন্টারভিউতে আমরা দেখেছিলাম রয় তাসনিম বলতেছে যে মানে তার সে যাতে মানে রনি তাকে মানে রয় তাসনিমাকে তাকে ডিভোর্সের কথা বলায় সে যাতে মানে এক প্রকার ক্ষিপ্ত হয়ে রয় তাসনিমের মুখের চেহারা বিক্রি করে দেয়, যাতে সে পরবর্তীতে গিয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারে। এমন অভিযোগ তুলেছে রয় তাসনিম রনির বিরুদ্ধে। আসলে কি সে সত্যিকার অর্থে তার চেহারা কি এমন উদ্দেশ্যে নিয়ে বিবৃত করেছিল কিনা, এ বিষয়টা নিয়ে আবার আর যে নীরব ভাইয়ের এক ইন্টারভিউতে তিনি সরাসরি আসলে কি ঘটনা ঘটেছিল, কেনই বা তিনি মানে আসলে তার সাথে কি হয়েছিল বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। তো দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা সেই ভিডিও ফুটেজটা একটু দেখে আসবো। তার আগে আপনার যারা আমাদের চ্যানেলে দেখুন সব আছে এভিডেন্স, সব এভিডেন্স আছে আমার কাছে, এগুলো সবই রেকর্ডিং আছে। কিন্তু কথা হইতেছে যে সে যে লোকের বাসায় সে যে লোকের ডিভোর্স দিয়ে চলে আসছে, সেই বাসায় সে ওই লোক কি বিয়ে করছে আরেকটা না সিঙ্গেল? সিঙ্গেল বিয়ে করলে তো বাসায় যেতে পারতো না, সে বউ থাকতো তো সিঙ্গেল, সেই বাসায় সে যায়। তো জিজ্ঞেস করলে বলে মেয়েকে বাবাকে দেখাইতে গেছে। আমার কথা হলো মেয়ে যদি বাবাকে দেখতে যায় তোমার মাকে দিয়ে পাঠাও, তোমার বোনকে দিয়ে পাঠাও। সে মা বোনকে দিয়ে পাঠাবে, সে নিজে যাবে। কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে বাচ্চাকে সাথে যায়, সেও যায়। আমি বলছি তুমি বাচ্চা যদি বাবা খাওয়াইতে পারো সমস্যা নাই, আমি তার বাচ্চাকে তার বাবা থেকে বঞ্চিত করার কোনো অধিকার আমার নাই। 100 বার তুমি পাঠাও, কিন্তু তুমি কেন যাও? আমি তোমার তার একটা ছেলের সাথে আরেকটা লোকের সাথে আমি মানতে পারি না। আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, ঠিক আছে? আমি তো তোমাকে পছন্দ করছি, বিয়ের প্রপোজাল দিছি, তুমি এগ্রি হইছো, তুমিও আমার ভালোবাসি বলছো, প্রপোজাল করছো, দেন আমাদের একটা সম্মতির মাধ্যমে বিয়েটা হয়েছে, ঠিক আছে? কারণ আমি তো গুনার দিকে আগাবো না, গুনার দিকে আগাবো না দেখি কিন্তু বিয়ে করে নিয়েছি, পরক্রিয়া করবো না দেখে কিন্তু বিয়ে করে নিয়েছি আমি। তো ও ওই বাসায় যেগুলো মানতে পারিনি, ও বাহিরে যায়। ধানমন্ডি রাতের 1টার দিকে সে ধানমন্ডি থেকে ঘুরে টুইরা খাওয়া দাওয়া করে আসে। সে কার সাথে? ওই লোকের সাথে, যে মোস্তাফিজুর রহমান রিফাতের সাথে এমনি ঘুরে। সে বিকালে বের হয়ে যায়, সে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে খাওয়া দাওয়া করেছে। আপনি নিশ্চিত তার সাথে? 100%। এবং আমার সবচেয়ে ভুল হয়েছে কি, আমি আসলে যে মানে ভিডিও ছবি টবি এত করা এগুলো আমি বুঝি কম। যদি এগুলো আমি ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নাই। থাকলে আপনারা জানতেন, কারণ আপনার মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা এগুলো জানতেন, সার্চ দিলে এসে পড়তো। তো এগুলো তার আমি হাতে নাতে ধরছি। রাতের 1টার সময় বাসায় যে দৌড়ায় তার আমি ধরছি, তুমি এত রাতে কোথা থেকে আসছো? বলে আমি ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরের কাছে গেছিলাম, একটু প্রেসক্রিপশন কই? বলে ডক্টর কাছে প্রেসক্রিপশন লাগে না। আমি বললাম বাংলাদেশে কোন ডক্টর আছে যে প্রেসক্রিপশন লাগে না? বলে যে মানে রাত হইতে পারে না। আমি রাত হইতে পারে, ঠিক আছে, বাট 1টার সময় তুমি আসলা ধানমন্ডি থেকে, রিক্সা দিয়ে থেকে আসলা, রিক্সা থেকে ধানমন্ডি থেকে আসা উত্তরায়। পরে বললো যে এত কথা বলতে পারবো না, ঠিক আছে? সেদিন বললাম যে তুমি পর্দা করো, তুমি কি পোশাক পরে গেছো, যে পাতলা একটা পোশাক পরে তুমি গেছো। পরে বলে যে যান আপনার সাথে পরে কথা বলবো। তার মা মানে তাকাই ছিল, বললো যে বাবা
আমি তোমার একটা কথা বলি। আমি বললাম যে বলেন, ঠিক আছে। পরে সে বললো যে তুমি আমার মেয়েরে সন্দেহ করতেছো। আমি বললাম যে আন্টি আসলে সন্দেহের কিছু না, সন্দেহ সেইটা যে না দেখা বলাটা, দেখা বলাটা কিন্তু সন্দেহ না। এগুলো আমি সবই কিন্তু জানি, সবই দেখতেছি। তোরা ছেলে, আমি তারা বিয়ে করছি, তারা ভালোবাসি, তার খোঁজ খবর রাখার দায়িত্ব কিন্তু আমারই, তার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আমারই। পরে সে তার মাকে থমক আছে, আম্মু সরব, কথা আমাদের মাঝখানে কথা বলো না। তার মা সরে গেল। তো রাতের বেলা আমি বাসা থেকে বেরিয়ে আসি। তারপর থেকে আমার মনটা খুবই খারাপ থাকতো যে সে তার সাথে তো র্যান্ডম চলাফেরা করতেছে, আমার খারাপ লাগতো যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, তার সে এখন আরেকটা লোকের সাথে মিশতেছে যারা সে আগে দুইবার ডিভোর্স করছে। সে আমার কমিটমেন্ট দিয়েছিল সে কোনো পুরুষের কাছে আমার ছোট করবে না। এখন সে একটা পুরুষের কাছে আমার ছোট করতেছে, তার সাথে সে ঘুরতেছে। আমি এটা কোনোভাবেই আমার ইগোতে লাগতেছিল খুবই। তো লাস্ট এরকম রোজার মাসে সে আমাকে একদিন বলে যে আপনি বাসায় আসবেন না, ঠিক আছে। আমি তারা বললাম যে আমার তোমার আসতে খুব ইচ্ছা করতেছে, যদি অনুমতির প্রয়োজন ছিল না, আমি ডাইরেক্ট যেতে পারতাম। যেহেতু আমি ওই দিন রাতের বেলা একটু মোটামুটি মন কালাকালি করে বেরিয়েছি। পরে আমি তারা বললাম যে আমি বাসায় আসবো, তোমার সাথে আসতে আমার ইচ্ছা করতেছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে। সে হট করে বললো যে আপনি বাসায় আসবেন না। এই মেসেজটা আমার কাছে আছে, স্ক্রিনশট দেওয়া আছে, যে আপনি বাসায় আসবেন না। তো আমি খুব হতভম্ব হইলাম সে আমার বাসায় আসতে না করে। তারপর চিন্তা, আমার বাসা, আমার বউ, আমার বাড়ি, আমার বাচ্চা, আমার সংসার, আমার বউ আমাকে বাসায় আসতে না বলে খুবই কষ্ট পেলাম। যে আমার তো আরো বউ আছে দুইটা, তারা কোনোদিন আমাকে কথা বলে নাই, কোনোদিন না। তারা একদম প্র্যাকটিসিং, তারা খাস পর্দা করে, আলহামদুলিল্লাহ। এবং তাকে যে আমি বিয়ে করছি, তাকেও কিন্তু সে কিন্তু পর্দার কমিটমেন্ট দেওয়ার কারণেই কিন্তু আমি তাকে বিয়ে করছি। আমি যখন মদিনাতে হজে যেতাম তখন আমার বিয়ে হয়নি। হজে মদিনাতে শুয়ে ভাবতেছিলাম যে মেয়েকে যে আমি বিয়ে করবো, মেয়ে তো পর্দা করে না, মেয়ে তো নামাজ পড়ে না, মানুষ তো আমার দিকে আঙুল উঠাবে যে আপনার দাঁড়িয়ে আছে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আমি চলাফেরাতে আমার অনেক ভুল ত্রুটি আছে, মানুষ ভুলে উঠতে না, এরকম হাজারো ভুল আমার বের করতে পারবেন আপনি। কিন্তু দিনের যতটুকু পারো ততটুকু দিনের কিন্তু আঁকড়ায় ধরো, যতটুকু পারো, যতটুকু প্র্যাকটিসিং হওয়া যায়। আপনি যে আমার অনেকটা দোষ ত্রুটি বের করতে পারবেন না, পারবেন, অনেকে আঙুল উঠে পারো আমার দিকে, আমরা তো ফেরেশতা না, মানুষ ভুলে উঠবে না। তখন তারা আমি বলি যে তোমার সাথে আমার যায় না, মদিনা থেকে। সে খুব কান্নাকাটি করে মদিনাতে, যে আমি সত্যি সত্যি আপনাকে পছন্দ করি, আপনি ছাড়া আমি থাকতে পারবো না, ঠিক আছে। আপনাকে আমি সারপ্রাইজ দিতে চাইছি। কি সারপ্রাইজ দিবা? যে আমি হেজাব কিনে আনছি, ওড়না কিনে আনছি, সবকিছু কিনে আনছি, যে আপনি হজ করতেছেন, আপনি দেশে আসলে এক হাজির বউ, আমি আপনাকে বিয়ে করবো, হাজির বউ ব্যাপারটা চলবে, আপনার দিকে আমার আঙ্গুল উঠাবে, আপনার খারাপ বলবে, এটা ভালো লাগবে না। এই জন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বসেছিলাম। আর আপনি ওদিক থেকে আমার বলতেছেন এই কথা। আমি দেখেন মদিনাতে আমি আছি, ঠিক আছে, পবিত্র মাটি, হ্যাঁ, হুদুদে হারামের এরিয়া এটা। তো এই জায়গার মধ্যে আমি খারাপ চিন্তা করতে পারি না। আমার দেশে এসে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার সাথে এই অ্যাফেয়ারটা কন্টিনিউ করতে পারবো না, কারণ মাঝখানে কেউ ঘটকালি করে দেয় না। কিন্তু আমার তোমার মধ্যে কিন্তু বিয়ের একটা কথাবার্তা হয়েছে, কমিটমেন্ট হয়েছে। আমি কিন্তু ইলিগাল কোনো রিলেশনে যাবো না, তোমার সাথে হারাম কোনো রিলেশনে যাবো না। আমি একটা রিলেশন যাবো, সেটা বিয়ে। এখন তোমার মধ্যে একটা মেয়ের বিয়ে করা যায় কিনা সেটা আমি মদিনা এসে ভাবতেছি। পরে সে আমাকে শিওর করলো যে না, আমি আপনাকে বিয়ে করবো, পর্দা সহ বিয়ে করবো, পর্দা করে স্বাধীনভাবে আমি চলবো। দেন আমি তার জন্য কিছু গোল্ড কিনি, দিক থেকে চুরি কিনি, একটা ব্রেসলেট কিনি, চেন কিনি, জানামাজ, আতর খুঁজবো, সবার জন্য কিনি টুকটাক। তখন আমি দেশে আসি। আসার পরে তার আমি বিয়ে করি, ঠিক আছে। তার সাথে আমার সংসার চলতে থাকে, বাচ্চা হয়, যেটা শুনলেন। তো সেদিনের যে বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম যে সে বেপরদা চলাফেরা করে, ঠিক আছে। সেই হাজবেন্ডের সাথে সে বেপরদা ভাবে যায়, নর্মাল পোশাকে যায়, ঠিক আছে। এগুলো আমি মানতে পারতেছিলাম না। যখন সে আমার বাসায় আসতো না, বলছে না, তখন আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে চাঁদ রাত পর্যন্ত আমি অপেক্ষা করছি যে আমাকে একটা বার ডাকে কিনা, একটা বাসে ডাকে না। সেই লোকের সাথে ইফতার করে, সেই লোকের সাথে বাফেট খেতে যায়, সেই লোকের সাথে বাসায় যায়, সেই লোকের সাথে ঘুরে, সেই লোকের সাথে শপিং করতে যায়। যেদিন চাঁদ রাতের আগের দিন সেই লোক তার বাসার সামনে নামাই দিল শপিং সহ, সেদিন আমার পুরা মনটা তস্তত হয়ে গেছে যে আমার বউ, আমার বাচ্চা আরেকজন শপিং করে দেয়, ঠিক আছে। আমার বাচ্চাটার সাথে আমার প্রথম ঈদ, একটা ছোট 4-5 মাসের বাচ্চা, আমি তারাই শপিং করে দিব, আমি তার টাকা দিব। সে আরেকজন তার মনে একটা স্বর্ণের চেনও কিনে দিয়েছিল, তার মোবাইলের ছবিগুলো আছে, আমি আর নিতে পারিনি, ঠিক আছে। ওই লোক তার স্বর্ণের চেন কিনা দেয়, তার বসুন্ধরা সিটিতে নিয়ে যায়, তার জামা কিনা দেয়, মানে তার সাথে তার সম্পূর্ণ সে ইনক্লুড হয়ে গেল। আমি মানে করে যারা ছিঁড়ে বেড়ে গেছে, আমার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো লাস্ট একটা টাইমে আমি চিন্তা করলাম না, কালকে ঈদ, আজকে যাইতে হবে বাসায়, ঠিক আছে। তো এর আগেই আমার ওই যে যাদেরকে বললো যে গুন্ডা, আলামিন গুন্ডা, ইনুস গুন্ডা, এগুলো এমপ্লয়ি, আমার কাজ করে, এগুলো বাজার সদাই করে, এবং ওরেও অনেকবার এই বাজার সদাই করে কিন্তু ওরা খাওয়াইছে, ওদের অনেক ফুড ফরমেশ কিন্তু ওরা করে দিছে। ওরা কোনো গুন্ডাও না কিছু না। যেটা কম্বল নিয়ে আমি বাসায় যাই, কিছু বাজারের অর্ডার ছিল, এগুলাও কম্বলটা ওই শীতের সময় দিছে, তো এগুলা দেরি হয়ে গেছে, বারবার বলতেছিল কম্বলটা নিয়ে যান ফোন দিয়ে। ও বলতেছিল কম্বলগুলো যেন বাসায় দেয়, ওদেরকে ফোন দিয়ে। তো ওরা কম্বলগুলো নিয়েছিল, কিছু সবজি টবজি বাজার টাজার নিয়ে আমরা বাসায় যাই। আমিও বাসায় যাই। তা আমি চিন্তা ছিল যে আমি সামনে গেলে যদি একটা ইমোশনালি পরিবেশ তৈরি হয়,
কারণ আমাদের মধ্যে যেন একটা ঠিক হয়ে যায়, হ্যাঁ একটা ঝগড়াঝাটি যেটা মন মানবিকতা চলতেছে ঠিক হয়ে যায়। সামনে যাই সে ফোনটা একদম ঢোকা থেকে বলেন এবার। হ্যাঁ গেটটা ঢুকলাম, ঘরের মধ্যে তখন ঢুকলাম। কি সে নামাজ পড়তেছিল? না নামাজ এই রোজার মধ্যে তো সবাই হেজাব, নামাজ পড়তেছিল কিনা আমি দেখি নাই, ঠিক আছে। আপনি কি দেখলেন ঢুকে? আমি ঢুকে দেখলাম তার মা বসে আছে বাচ্চা কোলে নিয়ে, তার বোনটা আমি দেখি নাই, কাজের বড় কাজ করতেছে সেই ঘরের মধ্যে। হ্যাঁ সেই ঘরের মধ্যে যে নামাজ পড়তেছিল এক্সাক্ট আমি তার নামাজে দেখি নাই। হ্যাঁ তো যখন নামাজের হেজাব পড়া ছিল, হ্যাঁ নামাজের হেজাব পড়া ছিল, হ্যাঁ তো মেবি না হয়তো নামাজ পড়তেছিল, আমি তার নামাজে পাইনি সরাসরি। হ্যাঁ তো আমি গেলাম পরে মোবাইলটা বিছানায় ছিল, সাথে সাথে সে মোবাইলটা হাতে নিয়ে নিয়েছে। তখন আমার কাছে আরো সুন্দর বলে যে মোবাইলটা নিল মানে ওই যে রিফাতের সাথে তার যে কোনো এসএমএস হতে থেকে যেতে পারে, এসএমএস থাকতে পারে, অনেক ছবি টবি থাকতে পারে, কারণ র্যান্ডম সে কিছুদিন ঘোরাঘুরি করছে সে। ওকে। এই যেহেতু আমি বাসায় আসি না, এই সব ছবিগুলো তার মধ্যে না আপনি ঢুকলেন ফার্স্ট, সে কথা না বলে ফোনটা হাতে নিল? ফোনটা হাতে নিলাম। ওকে। আমি তার জিজ্ঞেস করলাম যে ফোনটা তুমি সরাইলা কেন, ঠিক আছে। ওকে। তো হঠাৎ করে সে বললো যে আপনার কি, আপনার খুব মানে খুব উত্তেজিত হয়ে উচ্চ বাক্য দুই তিনটা ঝাড়ি দিল আমারে। এই জায়গাটা আমি একটু থামাই। এর আগে সে বলতেছে যে এর আগে আপনাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা হয়ে গেছে, সে আপনাকে ডিভোর্স দিবে। না ভাই ডিভোর্স দিবে, ডিভোর্সের কথাবার্তা হয়ে গেছে, এরকম তো অনেক হাজবেন্ড ওয়াইফের সাথে আমি মত থাকবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে দিবো, এগুলো কথাবার্তা তো ঝগড়াঝাটির সময় প্রতিদিনই বলে হইতেই থাকে। এটা তো ডিভোর্স দিয়ে দিবো, এটা তো কোনো চুক্তি না ভাই, যেদিন হয়ে যায় ওদিন হয়ে যায়, ঠিক আছে। এটা আগে থেকে তুমি ডিভোর্স দিয়ে দাও, এটা তো ভাই ডিভোর্সের কোনো অনুষ্ঠান না ভাই। হ্যাঁ এটা সেকুলার সমাজে বর্তমানে এই সমাজে এগুলো টুকটাক দেখা যায়, কিন্তু মুখ দিয়ে আমি তো স্ত্রীর বলে আমি তোর ছেড়া দিব, তোর ভাত খাবো না, স্ত্রী বলে থাকে আমি তোর ভাত খাবো না, এগুলো মানে যে ডিভোর্স হয়ে যাবে সেটা এরকম না। তো বাসায় যে কথা সে বলতে বোঝায় এত সুন্দর, সেটা কবিতার মতো এগুলো বলে গেছে। আসলে আমি প্র্যাকটিক্যাল আপনার সামনে তুলে ধরতেছি। তো তখন সে আমার এক পর্যায়ে মোবাইলটা চাওয়ার কারণে সে আমার সাথে খুবই উচ্চ বাক্য রাগ করে এবং আমার দিকে তেরা আসে। আসার পরে আমি তার থামার চেষ্টা করি। যখন সে আমার বুকের মধ্যে ধাক্কা দিতে নেয়, সিরিয়াসলি আমার খারাপ লাগে যে আজকে মানে চার গায়ে কোনদিন হাত তুললাম না, তাদের করে তারা বিয়ে করলাম, এতটুকু আপনার বুকে এইভাবে হাত দিয়ে আপনারা মানে এইভাবে মানে ধাক্কার মতো একটা ভাব নেই আর কি। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। ইতিমধ্যে আশা করি রনির বক্তব্যটা শুনে বুঝতে পেরেছেন আসলে সেদিন রয়া তাসনিম এবং রনির মধ্যে কি ঘটেছিল, কেন বা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল। আর এদিকে রয়া তাসনিম যেসব অভিযোগ তুলেছে যে মানে সে ডিভোর্স চাওয়ায় তার চেহারা বিকৃতি করতে, যাতে পরবর্তীতে সে গিয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারে, অনেক অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়টা আপনার কাছে কতটুকু সত্য মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।